পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করার পর দেশ জুড়ে বাজেট নিয়ে একদিকে চলছে প্রশংসা আর অন্যদিকে চলছে সমালোচনা। দেশের প্রধানমন্ত্রী বলছেন এবারের বাজেট ঐতিহাসিক বাজেট। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একটা ইউনিক বাজেট। এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করবে। অন্যদিকে প্রতিবারের মতো এবারও বাজেটকে জনবিরোধী বলছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম। কংগ্রেস বলছে অর্থমন্ত্রীর কাছে নতুন কোনো আইডিয়া নেই, বাজেট নতুন কোনো দিশা দেখাতে পারেনি। তৃণমূল কংগ্রেস বলছে ভোটের কথা মাথায় রেখে বিহারের জন্য এই বাজেট করা হয়েছে। বিজেপি বলছে দেশের যুব, মহিলা, কৃষক এবং গরিব অংশের মানুষের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এবারের বাজেট। আর বিরোধীরা বলছে বাজেটে মূল্যবৃদ্ধি রোধে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কোনো উল্লেখ নেই। নতুন আয়কর কাঠামো চালু করে মধ্যবিত্তদের খানিকটা স্বস্তি দিলেও দেশের বাকি অংশের জনগণের জন্য এই বাজেটে কোনো খুশির খবর নেই। তাই প্রশ্ন জাগে, কেমন হয়েছে এবারের বাজেট? 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট কতটা সাহায্য করবে? শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, গ্রামোন্নয়ন কিংবা পর্যটন বিভিন্ন ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? কি বলছে বিভিন্ন রাজনৈতিক দল, তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেমন হলো কেন্দ্রীয় বাজেট 2025? বিস্তারিত আলোচনা অবশ্যই আমরা করব আজ। আর আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আমরা বাঙালি নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপাল, নমস্কার, এবং বিশিষ্ট এসইউসিআইসি নেতৃত্ব সঞ্জয় চৌধুরী। দুজনকে স্বাগত। সঞ্জয় বাবু, প্রথমে আপনার কাছে আসি। আবার কেমন হলো বাজেট? মানে এই দেশ এই বাজেট থেকে কিভাবে লাভবান হবে বলে আপনারা মনে করছেন? আর এই ধরনের বাজেট আপনারা আশা করেছিলেন কিনা? দেখুন, এই বাজেট সাধারণ মানুষের জন্য কোনো আশাই দেখাতে পারেনি। আচ্ছা, আমরা জানি যে গত পয়লা ফেব্রুয়ারির বাজেটের পর থেকেই শুধুমাত্র ইনকাম ট্যাক্স 12 লাখ টাকা পর্যন্ত ফ্রি, কোনো ট্যাক্স দিতে হবে না, এই কথা বলে সমস্ত মিডিয়া, সংসদের শাসক দলের সমস্ত প্রচার সবকিছুই এইভাবেই চলছে। কিন্তু তাই এই বাজেটের মধ্যে এই উত্তর পূর্বাঞ্চলে কিন্তু বিশেষ কিছু হয়নি। একটি সার কারখানা আসামের নাম রূপে দিয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রাকৃতিক গ্যাস, এই গ্যাস ভিত্তিক কোনো শিল্প কারখানা সম্পর্কে কিছু একটা আশার আলো দেখানো নেই। এবং আমরা সবাই জানি, দেশের মানুষ জানে যে 2014 সালে প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। এখন পর্যন্ত হয়ে গেলে প্রায় 20 কোটির উপরে চাকরি হয়ে যেত। কিন্তু চাকরি বাজার মন্দা। সরকারি দপ্তরে 12 লক্ষ পদ আছে, কিন্তু সেটা এখন পর্যন্ত পূরণ হয়নি। সেই দিশাই বাজেটে নেই। নতুন কোনো কর্মসংস্থানের তো নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে যে আজকে বাজারের হাল হকিকত কি। ছোট ছোট দোকানদার, ছোট ছোট বাজারে যারা সবজি ব্যবসায়ী হোক, ক্ষুদ্র ব্যবসায়ী হোক, কিংবা একটু মাঝারি ধরনের ব্যবসায়ী, প্রত্যেকের বাজারে মন্দা। কর্পোরেট সেক্টর 22% লাভ করছে, যেটা সংবাদ মাধ্যমে আমরা দেখছি। কিন্তু তাদের কর্মসংস্থানের কতটুকু? মাত্র 1.5% তারা কর্মসংস্থান করছেন। তাহলে কি দেখা গেল? যে কর্পোরেট সেক্টরও কর্মসংস্থানের দিকে যাচ্ছে না, গভর্নমেন্ট হাত গুটিয়ে বসে আছে। দেশের এই কোটি কোটি বেকারকে কর্মসংস্থানের কোনো দিশাই এই বাজেটের মধ্যে নেই। ফলে এই বাজেট শুধুমাত্র কর্পোরেট হাউসকে খুশি করার জন্য। আর যদি বলেন 12 লক্ষ টাকা বিষয়, আমাদের ত্রিপুরা রাজ্যে 12 লক্ষ টাকা বিষয়টা আমরা বিস্তারিত অবশ্যই সঞ্জয় বাবু পরে আলোচনা করবো। আমি একটু সার্বিক আমরা সেদিকটাও যাবো। আয়কর ছাড় যে দিয়েছে সেটা কার লাভ হলো, মধ্যবিত্তদের কতটা লাভ হবে সেটা আমরা জানবো। এছাড়া সার্বিক অন্য কোনো বিষয় ছুঁয়ে যেতে চাইবেন শুরুতেই আপনি? না, এই জায়গাতেই আজকে কৃষি ক্ষেত্রেও কিন্তু সরকার কোনো দিশা দেখাতে পারেনি।
কৃষকদের যে একটা সহায়ক মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস, এটা তো গভর্নমেন্টের বাজেটে নেই। শুধুমাত্র কিছু টাকা প্রতি মাসে কিছু দিলাম, এই অনুদান দিয়ে দেওয়ার থেকে আজকে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য যেটা পাওয়ার কথা সেইটার গ্যারান্টি যদি বাজেটে থাকতো তাহলে এটা কৃষকদের হতো এবং দেশের মধ্যে আজকে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটা প্রভাব ফেলতো। না কর্মসংস্থান, না কোনো বড় ভারী শিল্প, মানে শ্রম নির্ভর কোনো শিল্প যেগুলি আছে সেগুলির তো বিকশিত করার কোনো পরিকল্পনা নেই। আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখুন, জুট মিল এবং টিআরটিসি দুটোর মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কাজ করত, আজকে দুইটাই ভুগছে। যে কোনো সময় ধুকতে ধুকতে এখন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। কই বাজেটে তো এগুলির পুনরুজ্জীবিত করার কোনো ধরনের ইয়ে নেই। আপনারা কি আশা করেছেন সেটা অবশ্যই আমরা শুনবো, আরো বিস্তারিত শুনবো, কিন্তু গৌরাঙ্গবাবু রয়েছেন আমাদের সঙ্গে, আমরা বাঙালির নেতৃত্ব। গৌরাঙ্গবাবু, আপনার কি মনে হয় এবং আপনাদের কেমন মনে হলো এবারের বাজেট? দেশ কিভাবে লাভবান হবে এবং এই ধরনের বাজেট আশা করেছিলেন কি? একই প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, নমস্কার। অ্যাকচুয়ালি বরাবরের মতো যেটা আমরা দেখে আসছি, আমাদের এই ধনতান্ত্রিক কাঠামোতে দাঁড়িয়ে যারাই পাওয়ারে থাকছে, আগের কংগ্রেসে ছিল সেন্ট্রালে, মাঝখানে জনতা, এখন বিজেপি, রাজ্যে রাজ্যে বিভিন্ন দলের শাসন। প্রকৃতপক্ষে এখানে বাজেটই বলুন বা যে কোনো সিদ্ধান্তই বলুন, সরকারি সিদ্ধান্ত, আমরা লক্ষ্য করছি টার্গেট হচ্ছে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, ক্ষমতাকে আমার হাতের মুঠোয় রাখা। সেই লক্ষ্যেই সমস্ত কর্মকাণ্ড, তা সেই বাজেট বলি বা অন্য যে কোনো ব্যাপার। এবারে যে বাজেট আলোচনা করলেন সঞ্জয় বাবু, সবগুলি পয়েন্ট ঠিক আছে। বেকার সমস্যার সমাধানে, যেটা আমাদের রাজ্যে, আমাদের দেশে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দিনকে দিন বেড়ে চলেছে, কোনো দিশা নেই। দ্রব্যমূল্য বৃদ্ধি চাপে মানুষ দিশেহারা। একদিকে রোজগার নেই, কমছে, অন্যদিকে দ্রব্যমূল্য বাড়ছে। কি দিশা আছে বাজেটে? কিচ্ছু নেই। অন্যদিকে এই যে দেশের বেশিরভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে। এনরেগা একটা প্রকল্প চালু হয়েছিল কংগ্রেস সময়ে, এখনো চালু রয়েছে, কিন্তু সংকুচিত হচ্ছে দিন দিন। যেখানে বাড়ার কথা, বরাদ্দ বাড়ার কথা, দিন দিন সংকুচিত হচ্ছে। হয়তো দেখা যাবে আগামী দিন এটা থাকছেই না, এবলিশ করা হবে। সেই সঙ্গে রান্নার গ্যাসে ভর্তুকি কমছে এবং দেখা যাবে খুব নিকটেই রান্নার গ্যাসের দাম বাড়বে, ভর্তুকি কমা মানে দাম বাড়বে, পেট্রোপণ্যের দাম বাড়বে। এইবার বাজেটের যেটা আফটার এফেক্ট, যেটা আগামী দিন আমরা পাবো। সেই সঙ্গে আরো যেটা, যে এই যে মধ্যবিত্তদের দিকে লক্ষ্য রেখে যে কর ছাড়ের ব্যাপারটা, কর ছাড় বা কর দাতা যারা সমাজের উচ্চবিত্তের মানুষ, মধ্যবিত্ত বাদ দিয়ে, তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে কর থেকে সুবিধা সুযোগ নিয়ে নিচ্ছে, ফাঁকি নিচ্ছে। আর মধ্যবিত্তের যে ক্রাইসিস, যেটা দীর্ঘদিন ধরে চলছিল, এটা কত শতাংশ মানুষ উপকৃত হবে এর দ্বারা, এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। রেস্ট অফ দি সোসাইটি যারা আছে, সামনে নির্বাচন, অনেকে বলছে যে এই কর ছাড় এই যে সামনে দিল্লি নির্বাচন বা বিভিন্ন নির্বাচন, মধ্যবিত্তদের ভোটকে যাতে তাদের ফেভারে নিতে পারে, তার একটা চেষ্টা মাত্র। প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখতে হবে বাজেটের মধ্য দিয়ে কল্যাণমুখী, কর্মসংস্থানমুখী মানুষের পদক্ষেপ কতটা হয়েছে। এই বিচারে আমরা তো যদি ত্রিপুরার কথায় আসি, ত্রিপুরার ক্ষেত্রে কিছুই নেই বাজেটে। এইবারের যেমন বিহারের ক্ষেত্রে যেটা অনেকটা বিষয়, তাদেরকে যেমন কয়েকটা ৩-৪টি বিষয় আমাদের নজরে পড়ছে। পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, শিল্প পরিষেবার কাঠামো উন্নয়নে 4টি নতুন গ্রিন ফিল্ড, একটা নতুন ব্রাউন ফিল্ড বিমানবন্দর নির্মাণ করবে, মাকনা চাষীদের জন্য আলাদা মাকমা বোর্ড গঠন করবে, খুশিখাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। অসমের জন্য ডোনার মন্ত্রকের ব্যয় উত্তর পূর্বাঞ্চলে করেছে, এটার
অংশীদারি আমরা কতটা পাবো আগামী দিনে এটা প্রমাণ হবে। কিন্তু অসমের জন্য যে জিনিসটা করেছে, এই যে যেই সার কারখানাটা আমাদের রাজ্যে হওয়ার কথা ছিল কল্যাণেশ্বরে, সেটাকে কেন শিফট করে কল্যাণেশ্বরে নেওয়া হলো? ডাবল ইঞ্জিন সরকার, হ্যাঁ, নামরূপে নেওয়া হলো। ডাবল ইঞ্জিনের সরকার অসমে আছে, আমাদের রাজ্য আছে, তো আমাদের রাজ্যকে কেন বঞ্চনা করা হলো? এটা একটা বড় প্রশ্ন। এই কারখানা হলে আমাদের রাজ্যে অনেক বেকারের কর্মসংস্থান হতো। তো এইভাবে যদি আমরা বিচার করি, আমরা ডিপ্রাইভড মানে বলতে পারি। ত্রিপুরার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা মানে কৃষি ক্ষেত্রকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য। আসবো সার কারখানা থেকে শুরু করে কৃষি, আপনি যেটাই বলছেন আমরা সেই বিষয়টাতে আসবো গৌরাঙ্গবাবু। তার আগে সঞ্জয়বাবুর কাছে আসি। আমরা যেটা প্রথমে আয়করের কথাটা বলা হচ্ছিল, এবারে বাজেটে আপনারা বলছেন যে ফোকাস করা হয়েছে আয়কর নিয়ে, বিভিন্ন সংবাদ মাধ্যম আয়করটাকে ফোকাস করেছে। তো একটু আয়করটা আমরা দেখিনি, আয়করটা কি হয়েছে? অনেকেই বলছেন যে মধ্যবিত্তকে খুশি করতে এবারে বাজেটে এই আয়কর ছাড় দেওয়া হয়েছে। 2019-এ আয়কর 5 লাখ টাকা অবধি আয়কর ছাড় ছিল, 2023-এ বাজেটে সেটাকে 7 লাখ অবধি করা হয়েছে, এবং 2025-এ সেটা 12 লাখ টাকা অবধি করা হয়েছে। তো আপনারা কি মনে করছেন, এই যে আয়কর ছাড়টা দেওয়ার ফলে মধ্যবিত্তদের গুরুত্ব দিয়ে, এখন অনেকদিন ধরে বলা হচ্ছিল যে মধ্যবিত্তদের অবস্থা খুব একটা বেশি ভালো নয়, এখন মধ্যবিত্তদের জন্য কিছু করা উচিত, এবং সরকার মধ্যবিত্তদের জন্য এই আয়কর ছাড়টা দিল, যাদের 12 লাখ টাকা বছরে ইনকাম তাদের জন্য আয়কর ছাড়। এতে মধ্যবিত্তরা কতটা গুরুত্ব পেল, এবং শুধু মধ্যবিত্তরাই কেন পেল? সঞ্জয়, দেখুন, আমাদের দেশে 141 বা 42 কোটি দেশের হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। তার মধ্যে 8 কোটি, যতদূর সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি আমরা, যে 8 কোটির থেকে একটু বেশি লোক ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে। এখন প্রায় 10 কোটির উপর ইনকাম ট্যাক্স, আচ্ছা ধরুন 10 কোটির উপরে যদি ফাইল করলে পরেও ইনকাম ট্যাক্স দেন 3.5 কোটির মতো। 142 কোটি বা ধরুন 140 কোটি যদি আমি ধরি, তাহলে 3.5 কোটি লোক ইনকাম ট্যাক্স দেন। এবং এই যে 12 লক্ষ বলছেন, আসলে আদৌ এই 12 লক্ষ কতটুকু হবে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করতে পারছে না। তার কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স নিয়ে আবার একটা বিল পেশ হবে, তার নীতি নির্ধারণ হবে। তখন আবার কি আসে, যেমন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে যে যারা নাকি 12 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি পাচ্ছেন, এটা মূলত সরকারি আমলা এবং কর্পোরেট সেক্টরের একদম উপরের দিকের যারা আছে, তাদেরই সংখ্যাটাই এইরকম। আচ্ছা, আমাদের রাজ্যেও যদি ধরি, আমাদের রাজ্যে এর কোনো বিশেষ কোনো প্রভাব পড়বে না। কিছু সরকারি আমলা এবং কর্পোরেট সেক্টরও এখানে, বেসরকারি ক্ষেত্রে কতজন এরকম 12 লক্ষ টাকা বছরে আয় করেন সেটা আমার ঠিক জানা নেই, সংখ্যাটা খুবই কম হবে। সেই জায়গায় আমাদের এখানে এটা বিশেষ কোনো প্রভাব পড়বে না। আর মধ্যবিত্ত শ্রেণী তো আজকে উঠেই গেছে প্রায়। আর যেই টাকাটা ধরুন আজকে 50,000 বা 70,000 টাকা তার ট্যাক্স বেনিফিট হবে, সেই টাকাটা আজকে যদি মনে করে যে এটা ভোগ্যপণ্যে যাবে, সেটা যাবে না। তার কারণ হচ্ছে মূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে, জিনিসপত্রের দাম লাগাম ছাড়া বাড়ছে, ফলে এই মূল্য বৃদ্ধিতে এই টাকাটা তাদের এই নিজের প্রয়োজনীয় জিনিস, ওষুধপত্র থেকে শুরু করে বাকি জিনিসগুলি ফুলফিল করতেই টাকাটা চলে যাবে, এডুকেশন পারপাস, চিকিৎসা পারপাস, এই চলে যাবে। এখন কথা সঞ্জয় বাবু, এই রিলিফটা মধ্যবিত্তকে কেন দেওয়া হলো? এই যে আপনি বলছেন 70-80 হাজার টাকা বা 1 লাখ টাকা অবধি যদি কেউ যদি এখান থেকে সেভ করতে পারে এই ট্যাক্সটা থেকে, ট্যাক্স এক্সাম্পশনের কারণে, তাহলে এই রিলিফটা মধ্যবিত্তকে কেন দেওয়া হয়েছে? এটা কি সেভিংসে রাখার জন্য মধ্যবিত্তকে দেওয়া হয়েছে, নাকি খরচ করার জন্য দেওয়া হয়েছে? এটা একটা বিরাট বড় প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন যে বাজারে ডিমান্ড কমে গেছে, বাজারে অনেক কিছু ডিমান্ড কমে গেছে, কারণ ক্রয় ক্ষমতা কমেছে, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমেছে, এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য তাদের হাতে অর্থ থাকা প্রয়োজন, এবং তার জন্য এই ট্যাক্স এক্সাম্পশন, যাতে মধ্যবিত্ত বাজারে এসে খরচ করতে পারে। আপনার কি মনে করেন? আসলে দেখুন,
এই যে ছাড় বলছে তার মানে সংখ্যাটা দিয়ে দেখালাম যে এখানে 3.5 কোটি লোকের মধ্যে হয়তো কিছুটা একটু তারা ছাড় পাবে। ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলিতে এই সংখ্যাটা একটা মানে ছোট ছোট কান্ট্রিগুলিতে লোক সংখ্যা এরকম। তো এই 3.5 কোটি লোকের যদি যে পারচেজিং পাওয়ারটা আছে তা দিয়ে বাজারে একটা তেজি ভাব আনার চেষ্টা হয়তো সরকার করছে, কিন্তু আদৌ এটার কোনো সুফল পাবে না। এখানে আমি আবার ইন্টারাপ্ট করবো। 3.5 কোটি বলতে বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন যে 3.5 কোটি ব্যক্তি। 3.5 কোটি ব্যক্তি মানে হচ্ছে 3.5 কোটি জনগণ নয়, কারণ 3.5 কোটির উপর ডাইরেক্টলি ইনভলভড আছে ওনার ফ্যামিলি। 4 জনের একটা ফ্যামিলি হতেই পারে। তাহলে যদি আপনি আপনার কথায় 3.5 কোটি হয়, তাহলে বা আমি 3 কোটি ধরে নিলাম, তাহলে 12 কোটি তাহলে ডাইরেক্টলি ইনভলভড। এবার 12 লক্ষ টাকা যে আয় করছে, ওনার একটা হেল্পিং হ্যান্ড বাড়িতে থাকতেই পারে, ওনার একজন গাড়ির ড্রাইভার থাকতে পারে, এইভাবে ওনার উপর নির্ভরশীল এরকম 2-3 জন কর্মচারী থাকতে পারে, যাদের ব্যবসা আছে বা যারা সেলফ এমপ্লয়েড, এনাদের আরো 2-3 জনের মানে এনাদের উপর নির্ভরশীল থাকতে পারে। তাহলে সেই মানুষগুলো তো ইনক্লুডেড হয়ে যাচ্ছে, কারণ ওনাদেরও তো তাহলে হাইক হচ্ছে না। মূল্য বৃদ্ধিটা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না, তার যে খরচাটা যে পরিমাণটা যেটা বাড়ছে, সে বাড়তিতে গিয়ে সেটা ওনাদের বিশেষ কোন বাজারে তেজি ভাব আনবেন আমার মনে হয় না। আচ্ছা, বিশেষ কোনো ফল আমরা পাবো, হয়তো একটা সামান্য কিছু আসবে, কিন্তু এটা অচিরেই এটা বুদবুদের মতো উঠবে, আবার সে মিলিয়ে যাবে। আসল বিষয় হচ্ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাটা না বাড়লে, সাধারণ মানুষের পকেটের টাকা না থাকলে, পারচেজিং পাওয়ারটা যদি সাধারণ মানুষের যদি ডেভেলপ না হয়, বাজারে তেজি ভাব আসবে না। এখানে সাধারণ মানুষ বলতে আমরা কাদের বুঝছি? মানে দরিদ্র অংশের মানুষ বলছেন? সাধারণ মানুষ বলতে কাদের? কারণ এখানে তো মধ্যবিত্তদের কথাই বলা হচ্ছে। দেখুন না না, ট্যাক্সের এটা যেমন আছে, আবার যারা রিটার্ন দাখিল করছে তাদের হয়তো 12 লক্ষ টাকার কম, কাজে তাদের রিটার্নটা তো একটা দাখিল করতে হচ্ছে। এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার কাছেও আজকে তাদের সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। ফলে সেই জায়গায় ভোগ্যপণ্যের যে বাজার তেজি হবে, তো ভোগ্যপণ্যের বাজারটা যদি তেজি হয়, কিন্তু তাদের ভোগ্যপণ্যের বাজারে যাওয়ার তো স্কোপই নেই। যেটা খাওয়া পড়া এবং চিকিৎসা শিক্ষা, তার মধ্যেই তো ম্যাক্সিমাম টাকাটা চলে যাবে, কারণ মূল্য বৃদ্ধি তো সব দিকেই বাড়ছে। ওকে, আমি আসবো আপনার কাছে আরেকবার। গৌরবাবু, আপনার কি মনে হয় এই বিষয়টাতে, এই যে 12 লক্ষ টাকা অব্দি ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে, তাতে মানে মধ্যবিত্ত কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্ব দেওয়া হলো মধ্যবিত্তকে, এবং যদি দেওয়া হয় তাহলে কেন? অ্যাকচুয়ালি আমরা মনে করি আর কি, কিছু কথা ওনার বক্তব্যে উঠে এসছে। ভোটের বাজারকে প্রভাবিত করা, দীর্ঘদিন ধরে একটা ক্রাইসিস চলছিল, একটা বক্তব্য চলছিল যে মধ্যবিত্তরা ডিপ্রাইভড হচ্ছে। সমাজ তো মধ্যবিত্ত, উচ্চবিত্ত এবং নিচের তলার মানুষ ম্যাক্সিমাম যারা রয়েছে 70% বা আরো বেশি, তাদেরকে নিয়ে। তো এখানে এই যে ক্রাইসিসটা, যেহেতু ওরা ভোটকেও প্রভাবিত করে, ক্ষমতাকেও প্রভাবিত করে, আমার মনে হয় আর কি আমাদের বিচারে, কাজে তাদেরকে কিছুটা যদি কাছে টানা যায় পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে, দীর্ঘদিন ধরে যেহেতু এরা মানে এই ধরনের একটা ডিমান্ড এরা করে আসছিল, তার জন্য এই স্টেপটা দিয়েছে। প্র্যাকটিক্যালি ওরা যে ইকোনমিক্যালি খুব বেশি একটা বেনিফিট হবে, সঞ্জয়বাবু বলেছেন, এই ব্যাপারে আমারও মত। আমার বক্তব্য হচ্ছে যে এই পার্টিকুলার একটা ক্লাসকে বেনিফিট দিয়ে সমাজের আর বাকি মানুষকে পেছনে ফেলে রেখে দেশের অর্থনীতির প্রগতি সম্ভব না, অর্থনীতি উন্নয়ন সম্ভব না, সার্বিক প্রগতিও সম্ভব না। কাজে কোনো বিচারে এটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এই ক্ষেত্রে পরিকল্পনাকে এমনভাবেই নিতে হবে যাতে দেশের সব অংশের মানুষের কল্যাণ হয়। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ যারা আছে, মুষ্টিমেয় সমাজের বেশিরভাগ সম্পদ কিন্তু তারাই প্রকারান্তরে ভোগ করছে একভাবে না আরেকভাবে। এগুলির যদি সুষম বন্টন না হয়, এই ধরনের স্টেপের মাধ্যমে প্র্যাকটিক্যালি কোনো কল্যাণ হবে না। এই হচ্ছে আমার মানে মুদ্রা কথা। একটু বলি, ধরুন এই বাজেট সম্পর্কে তার বাজারে কি আসবে না আসবে, এটা কিন্তু অর্থনীতি নিয়ে যারা নাকি ধরুন শেয়ার বাজার, এরা কিন্তু সব এই শেয়ার বাজারটা যারা নিয়ন্ত্রণ করেন, যে বিভিন্ন কোম্পানির যেগুলি যারা আছেন, তারা কিন্তু বিষয়টা খুব ভালো করে বুঝতে পারেন।
সেই তার জন্য দেখা গেল যে এই বাজেটের যেদিন দেওয়া হলো তারপরে সোমবার দিন মানে গতকালকে দেখা গেল যে মানে শেয়ার বাজারের সূচক 500 নেমে গেছে। আচ্ছা, আজকের এটা আমি এখনো দেখিনি। তাহলে এই যে নেমে গেছে, তাহলে এটা তো বাড়ার কথা ছিল, এটা নামলো মানেই হচ্ছে, এবং দিনকে দিন শেয়ার বাজার নিচের দিকে নেমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ হচ্ছে না। ফলে এইটা বোঝা যায় যে দেশের অর্থনীতিতে এই বাজেট বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। ওকে, আমরা যদি অর্থনীতির কথা বলি, বলা হচ্ছে যে গোটা অর্থনীতিবিদরা বলছেন যে গোটা বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে একটা ডাউনফল চলছে। তার মধ্যে ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করা, ভারতবর্ষ বিশ্বের তৃতীয় অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং এবারে যে বাজেট, এই বাজেট 2047 সালের বিকশিত ভারতের কে প্রজেক্ট করে এবারের বাজেট, প্রত্যেকবারের বাজেটই করা হচ্ছে, এবারের বাজেটও করা হচ্ছে। 4টে ইঞ্জিনের উপর এবারের বাজেটকে মূল ফোকাস করা হচ্ছে। তার মধ্যে কৃষি, এমএসএমই, ইনভেস্টমেন্ট এবং এক্সপোর্ট। এটা কতটা গুরুত্বপূর্ণ, এগ্রিকালচার বা কৃষিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে আপনাদের মনে হয়? এখানে যেহেতু 4টে মানে ইঞ্জিন বলা হচ্ছে এবারের এই বাজেটের, তো এখানে কৃষিকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে? সঞ্জয় বাবু, আপনি বলছিলেন কিছু কৃষি সম্পর্কে। দেখুন, কৃষি খাতে এবার 3,05,033.6 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। বাজেটে ফসলের সহায়ক মূল্যের কোনো কথাই নেই। কৃষকদের যে ঋণ, যার জন্য কৃষকরা আত্মহত্যা করছে প্রতি বছর, সেই কৃষি ঋণ মুকুবের বা তাকে সহায়তা করার কোনো প্রকল্পই এই বাজেটে আমরা দেখিনি। আচ্ছা, তাহলে কৃষির উন্নয়ন কি করে হবে? কৃষকদের যে সহায়ক মূল্য, যে ফসলের যে ন্যায্য মূল্য পাবে, তার যে একটা গ্যারান্টি দেবে সরকার, সেই জায়গাতে কিন্তু বাজেটে কোনো দিশা নেই। ফলে এটা কোনো মতেই মানে কৃষকের পক্ষে এই বাজেট না। বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার ধনধান্য কৃষি যোজনা, এটি একটি প্রকল্প। এখানে এগ্রি ডিস্ট্রিক্ট করা হবে 100টি জেলাকে, দেশের 100টি জেলাকে, যার মধ্যে প্রায় 1.7 কোটি মানে 1,70,00,000 কৃষক এবং তার পরিবার উপকৃত হবে। তাহলে এটা এখানে বলা হয়েছে, এই বাজেটের মধ্যে বলা হচ্ছে, তাহলে এটা হবে কিনা? দেখুন, সরকারের কোনো প্রতিশ্রুতি যে হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এই সরকার বহু প্রতিশ্রুতি দিয়েছে। গত বছরের বাজেটে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব কি পালন হয়েছে? হয়নি। তাহলে কি করে আমরা গ্যারান্টি রাখবো? কৃষকদের বলেছে যে তাদেরকে, কৃষক আন্দোলন যখন হয়েছে, সরকার বলেছে যে কৃষি আইন বাতিল হয়েছে, তারপর বলেছে যে আমরা এই যে মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা ন্যায্য ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য একটা সহায়ক একটা স্ট্যান্ডার্ড একটা মূল্য নির্ধারণ করবে, এখন পর্যন্ত করেনি। তাহলে সরকার থেকে এই যে পাবে বলছে, উপকৃত হবে, সেটা কি করে বুঝবো? এবং আমাদের দেশের, লক্ষ্য রাখবেন যে আমাদের দেশের 85 কোটি মানুষকে 5 কেজি করে প্রতি মাসে রেশন দিতে হচ্ছে। তার কারণটাই হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা কোন জায়গাতে খারাপ অবস্থায় গেছে। আজকে ভর্তুকি চাই না, মানুষের কর্মসংস্থান চাই, মানুষ নিজেই নিজের ব্যবস্থাটা করতে পারবে, কিন্তু তাকে সেই সুযোগ তো দিতে হবে, সরকারের তো দায়িত্ব এটা। ওকে, বলা হচ্ছে কৃষিতে আরো বলা হচ্ছে যে প্রায় 7,70,00,000 কৃষক এবং তার পরিবারকে বা কৃষি কাজের জন্য, সেখানে কৃষক রয়েছে, জেলেরা রয়েছে যারা মাছের কাজ করেন, ডেয়ারি ফার্ম রয়েছে, সেখানে প্রায় 5 লাখ টাকা করে তাদেরকে শর্ট টার্ম লোন প্রদান করা হবে। তাতে প্রায় 7,70,00,000 কৃষকরা উপকৃত হবে। তাতে কি কোনোটা বেনিফিট হবে না? বা আমাদের রাজ্যের যারা কৃষকরা রয়েছেন তাদের মতো কৃষকরা যদি 5 লাখ টাকা শর্ট টার্ম লোন পান? দেখুন, ঋণ দিয়ে কোনোদিন মানে সমস্ত অর্থনৈতিক উন্নয়ন হয়ে যাবে আমি মনে করি না এটা। আচ্ছা, সাপোজ ধরুন আজকে যে কোনো পরিবার কে এখন 5 লাখ টাকা লোন দিলে পরে সে এটা কাজে লাগিয়ে যে নতুন কিছু করবে বর্তমান যুগে, এই ক্যাপিটাল কোনো ক্যাপিটালই না। কারণ সে কম্পিটিশনে সে টিকবেই না, কারণ জিনিসপত্রের যেই দাম, সেই দামে সে দেখা যাবে তার ইন্টারেস্ট দিতে দিতে চক্রবৃদ্ধি হারে, আমাদের সমস্ত ব্যাংক লোনের যত লোন আছে সমস্ত কিছুই তো আজকে চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হচ্ছে। তাহলে উপায় কি? না, সে ঠিক আছে, এটা উপায় কি তাহলে? মানে তাহলে কিভাবে মানে
কৃষকদের বলুন বা আমাদের বাজেটে বলুন, দেশবাসীকে বলুন, কিভাবে এই অর্থনীতি এইটা কিভাবে দেশের revive করা যায়? এই পুঁজিবাদী ব্যবস্থা কোনো মতেই সম্ভব না। আচ্ছা তার জন্য আমূল পরিবর্তন দরকার। আচ্ছা সেই আমূল পরিবর্তন, এই যে মানে উৎপাদনটা হচ্ছে সামাজিক, সবাই মিলে উৎপাদন করছে, কিন্তু তার মালিকানা হচ্ছে ব্যক্তিগত। তো এই যে ব্যক্তিগত মুনাফার, আরো মুনাফার ওই যে জায়গাটা যতদিন পর্যন্ত না বন্ধ করতে পারবে, এইটা সমস্ত মানুষের ক্ষেত্রে যদি না ছড়িয়ে দিতে পারে, এই মুনাফাটা যদি সকলের মধ্যে বন্টন না হয়, মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সর্বোচ্চ মুনাফা গেল আর বাকিদের ছিটে ফোটা দিল, তাহলে এই কোনোদিনও উন্নতি হবে না। এবং এই যত দিন যাচ্ছে মুনাফার পাহাড় বাড়ছে। আপনি দেখুন, এই যে এই সারা দেশের যে আয়টা যেটা বাড়ছে, সে আয় কিন্তু অনেক, কিন্তু সেই আয়টা কার? আজকে কর্পোরেট সেক্টরের আয়, আমার আয় একরকম এক জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু কর্পোরেট সেক্টরের এই যে আয়, সেই আয়টা যদি সকলের মধ্যে আজকে তার 50% যদি সবার মধ্যে বন্টন হয়, তাহলে একমাত্র উন্নতি করা যেতে পারে। আর এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এখন যে অবস্থায় যাচ্ছে সেটা ক্ষয়িষ্ণু, এবং এই পুঁজির লাভ কেউ ছাড়বে না। এবং দেশের আজকে আমরা দেখছি যে দেশের বৈদেশিক নীতি পর্যন্ত আজকে এই জায়গাতে এফেক্ট হচ্ছে। কাউকে না কোনো কর্পোরেট সেক্টরকে বাঁচানোর জন্য আজকে ক্ষতির শিকার করছে। এই প্রসঙ্গে আমার বক্তব্য, আমার যে আদর্শে আমি বিশ্বাসী, অ্যাকচুয়ালি কিছু কথা উনি বলেছেন। সম্পদ, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানে ভোগের কথাই বলি, সম্পদের মালিকানা মুষ্টিমেয় কিছু ব্যষ্টি। আমাদের দেশের অর্থনীতির পরিসংখ্যান নিলে দেখা যাবে এই যে বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় কয়টা ফ্যামিলি ভোগ করছে, এবং তাদের উদ্দেশ্যে দেশের যত সমস্ত আইন কানুন, বাজেট যা কিছু বলি না কেন। তো এই ক্ষেত্রে কৃষি নিয়ে কথা হচ্ছে। আমাদের দেশ, আমাদের রাজ্য কৃষি প্রধান। তো এই দেশের অর্থনীতিও কৃষির উপর বিশাল একটা কৃষির বিশাল একটা প্রভাব রয়েছে, অথচ কৃষি ক্ষেত্রে উপেক্ষিত। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এইবারের যে বাজার, ত্রিপুরার কথা বলছি, বাজারের যে চিত্রটা, গভর্নমেন্ট থেকে সরকারি দামে ধান কিনছে, আরো কি কি জিনিস কিনছে, এরা সহায়তা দিচ্ছে, কিন্তু আমরা কি দেখলাম, বাজারে যখন কৃষকে উৎপাদিত পণ্যটা তুলল, মানে তার খরচের টাকাটা সে তুলতে পারছে না, লাভ দূরের কথা। তো কাজেই যে বিষয়টা নিয়ে কৃষি প্রধান দেশ, আজকে গোটা 2-3 বছর ধরে দিল্লিতে মুভমেন্টটা হচ্ছে, কৃষি পণ্যের, উৎপাদিত পণ্যের ন্যায্য দাম, এইটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, এই সামান্য ভর্তুকি দিয়ে বা এই দান খয়রাতি করে এই সমস্যার সমাধান হবে না। আর এটা করতে গেলে কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে। আমরা বাজার থেকে একটা শিল্পজাত জিনিস কিনতে গেলে এটা আমাদের দামাদামি করার কোনো সুযোগ নেই, যে দাম বেঁধে দেওয়া হয় সেই দামে আমাকে কিনতে হয়। কিন্তু কৃষকদের সেই অধিকারটা নেই, ক্রেতার উপর নির্ভর করতে হচ্ছে, কারণ সেই ধরনের আইন আমাদের দেশে নেই। এর জন্য আমরা মনে করি আমাদের যে আদর্শ প্রাউড দর্শন মোতাবেক সমবায়ের মাধ্যমে, প্রডিউসার কোঅপারেটিভ, কনজিউমার কোঅপারেটিভের মাধ্যমে সমস্ত উৎপাদন এবং ভোগ্যপণ্য বন্টনের সিস্টেমটা যদি চালু করা যায়, তাইলে কৃষকরা তার জিনিসের ন্যায্য দাম পাবে এবং সবাই, অর্থনীতিটা সবাই কাছে গিয়ে পৌঁছাবে, সমানভাবে পৌঁছাবে। তো এই সিস্টেমটা চালু দাবি করছি আমরা, আমাদের ভাবনায় রয়েছে, আমাদের আদর্শে রয়েছে। সেটা কার্যকরী যখন হবে তখনই সমস্যার সমাধান হবে, এর আগে কোনো অবস্থাতে হবে না। আগামী দিনে কৃষক আরো কঠিন অবস্থায় আসছে। প্রতি বছর আমাদের এই রাজ্য কৃষক আত্মহত্যা করতে হয়, আর গোটা দেশের চিত্র তো আমরা সবাই জানি, বছরে 100 মানুষ কৃষক আত্মহত্যা করছে। এই অবস্থা থেকে উত্তরণের রাস্তা কে দেখাবে? এর জন্য তো মুভমেন্টটা চলছে। ওকে, আমরা যদি আপনারা বললেন কৃষকদের কথা, আপনারা বললেন কিছুক্ষণ আগে আপনি সার কারখানার কথা বলছিলেন, কৈলাসহরে নয় কেন, নামরূপে কেন, আপনি বললেন সেই সার কারখানা। আর এবার বলা হচ্ছে যে এবার যে বাজেট, সেই বাজেটে কিন্তু এমএসএমইদের, ক্ষুদ্র শিল্প যারা, তাদের এখানেও, তাদের উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে, এবং বিশেষ করে বলা হচ্ছে যে
5 লাখ ফার্স্ট টাইম এন্টারপ্রেনার, 5 লক্ষ প্রথমবার যারা এরকম ধরনের যারা উদ্যোগী, তাদের এর মধ্যে মহিলা আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে। এক স্কিম করা হচ্ছে তাদেরকে টু প্রোভাইড এ লোন আপ টু ₹2 crore, মানে 2 কোটি টাকা অবধি তাদেরকে লোন দিয়ে তাদেরকে মানে শিল্প উদ্যোগ গড়ে তোলা, এমএসএমই গড়ে তোলার একটা কথা বলা হয়েছে, এখানে প্রপোজাল করা হয়েছে। হ্যাঁ, এই যে উদ্যোগটার কথা আপনি বললেন, অ্যাকচুয়ালি আমরা এই যে লোন বা ফান্ড রিলিজের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি, কর্পোরেটের লোক যারা, তারা যেভাবে ফান্ডটা গভর্নমেন্ট থেকে নিতে পারে, ব্যাংক থেকে নিতে পারে, তারা যদি ফান্ড নিয়ে ব্যাক নাও করতে পারে, তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। মানে ভারতবর্ষের বহু নজির রয়েছে। কিন্তু আমি একজন সাধারণ কর্ষক ফ্যামিলির লোক, আমি লোন নিতে চাইছি, গভর্নমেন্টের এই যে সিস্টেম, এই সিস্টেম অনেক ক্ষেত্রে আমাকে সমস্যা তৈরি করছে। আমাকে বন্ড দিতে হবে, আমাকে সিকিউরিটির ব্যবস্থা রাখতে হবে, নতুবা আমাকে লোন দেবে না, সহজ শর্তে লোন হচ্ছে না। এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যতটা যেভাবে বলা হচ্ছে বিষয়টা মোটেই ততটা সহজ নয়। এখন তো বলা হচ্ছে ক্রেডিট কার্ডও মাইক্রো এন্টারপ্রাইজের জন্য ক্রেডিট কার্ডও দেওয়া হচ্ছে, সেখানে মানে 5 লাখ টাকা লিমিট দেওয়া হচ্ছে, এবং উদ্যম পোর্টালে 5 লাখ টাকা অবধি ক্রেডিট পাবে ওরা প্রথম বছরে, মানে এবার বাজেটের 25-26-এ 10 লক্ষ এরকম কার্ড ইস্যু করা হবে, যে কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পাবে। তো একজন কৃষক বা এমএসএমই, ক্ষুদ্র যারা শিল্প উদ্যোগী যারা, তাদের জন্য 5 লাখ টাকা ইনিশিয়ালি লোন পাওয়া এটা বড় ব্যাপার। তাতে কতটা বুঝতে হবে বলে আপনি মনে করেন? না, তার ঠিক আছে, যারা ছোটখাটো শিল্প উদ্যোগী যারা, তাদের জন্য এটা বুঝতে হবে কিনা? না, এটা কিছুটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে তাই, কিন্তু আমি টাকাটা, লোনটা নিয়ে আমি যে টাকাটা ইনভেস্ট করব, যেখানটায় ইনভেস্ট করব, ওই ক্ষেত্রটা কিন্তু সেইভাবে নেই, সেই পরিবেশে নেই আমাদের দেশে, আমাদের রাজ্যে। এই পরিবেশটা সরকারকে করে দিতে হবে। যেমন ধরুন, আমি একটা কথা বলছি, জলসেচ, কর্ষক জল সেচ বা সেচের ব্যবস্থার একটা অন্যতম জিনিস, এটা গভর্নমেন্টের উদ্যোগে করে দিতে হবে। এটা আমি লোন নিয়ে আমি সবটা করতে পারবো না। তারপর আপনি মনে করেন একটা হিমঘর স্থাপনের যে ব্যাপারটা, এটা গভর্নমেন্টের উদ্যোগ নিয়ে করতে হবে, এটা আমি করতে পারবো না। এই লোন নিয়ে এগুলি কাজ যদি করি, তাহলে আমার মূল জায়গাটি আমার মার খাবে। এই বিষয়গুলি যদি গভর্নমেন্ট ব্যবস্থা করে দেয়, তারপরে আমি লোন নিয়ে লোনটাকে আমি প্রপার ইউটিলাইজ করতে পারবো। আমাদের রাজ্যে, সঞ্জয়বাবু, আমাদের রাজ্যে শিল্প স্থাপন নিয়ে আমরা অনেকবার শুনেছি, বারবার এই কথাটাই শুনি আমরা। এখন কথা হচ্ছে যে এমএসএমই, এবারের বাজেটে এমএসএমইর উপর, যারা ক্ষুদ্র শিল্প উদ্যোগী যারা, তাদের উপর জোর দেওয়া হয়েছে, তাদের উন্নয়নে জোর দেওয়া হয়েছে, এমএসএমই উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এতে আমাদের রাজ্যের যারা এমএসএমইরা, তারা কতটা এখানে সুবিধা ভোগ করতে পারবেন এবারের বাজেটের কারণে? দেখুন, নতুন যারা শিল্প উদ্যোগী, যারা ক্ষুদ্র শিল্প যারা শুরু করবে, নিশ্চয়ই তাদের কাছে এই মূলধনটা পেলে হয়তো তারা কিছু করবে এবং প্রোডাকশনও করবে। সাপোজ ধরুন, আজকে ধরুন গুঁড়া মশলা, ক্ষুদ্র শিল্পের মধ্যে যেটা মধ্যে পড়ে, গুঁড়ো মশলা এখন যদি শুরু করে কেউ, তাহলে তাকে মার্কেটে গিয়ে প্রথমেই কম্পিটিশন করতে হবে। বড় বড় যারা এর আগে বড় পুঁজির সঙ্গে তার কম্পিটিশন করতে হচ্ছে। যেহেতু তার পুঁজিটা ক্ষুদ্র, সে কাঁচামাল কিনতে গেলেও তার বেশি দামে কিনতে হবে, তার প্রোডাকশন খরচ বেশি, ফলে মার্কেটে গিয়ে মালটা আটকে যাবে এবং সে ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। কারণ যেখানে বাজারের আজকে ক্রেতার ক্রয় ক্ষমতা নেই, সেখানে ক্ষুদ্র শিল্প কি করে বিকাশ ঘটবে? ক্ষুদ্র শিল্পের বিকাশটা ঘটে ওই রকম ভাবেই ঘটবে, একটা বৃহৎ শিল্পের পাশাপাশি তাকে কেন্দ্র করে যে ছোট ছোট পার্টসগুলি সে সাপ্লাই করলো, এই যে ক্ষুদ্র কুটির শিল্পের মতো গড়ে উঠলো, তখন গিয়ে একটা দেখা যেতে পারে। কিন্তু আজকে সারা দেশের বড় বড় শিল্প কারখানাকে যেখানে মুখ থুবড়ে পড়ছে, এবং ভোগ্যপণ্যের বাজার, আজকে সাবান ভর্তি হয়ে আছে, কেনার লোক নেই। আজকে সাবানের জন্য ট্রেনিং নিয়ে এসে সাবান বের করলো, বিক্রি করবে কোথায়? বিক্রির জন্য, মার্কেটের জন্য আগে যেটা দরকার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, সেটা তো বাড়াতে হবে, কর্মসংস্থান তো বাড়াতে হবে। তারপর সে ক্ষুদ্র স্তরে ধরুন প্রোডাকশন করলেও সে একটা অঞ্চলে বেঁচে যাবে। এখন এমএসএমইর মাধ্যমে বলা হচ্ছে তো যে সরকারি চাকরি তো সবার জন্য সম্ভব নয়।
এখন বলা হচ্ছে যে এই ধরনের এমএসএমই বলুন বা এগ্রি সেক্টরে বলুন, বিভিন্ন সেক্টরে, ট্যুরিজম সেক্টরে বলুন, যেখানে যেখানে কর্মসংস্থান করা যায়, জেনারেট করা যায়, এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, সেখানে এমপ্লয়মেন্ট জেনারেট করার চেষ্টা হচ্ছে। যেমন এবারে বাজেটে বলা আছে যে 50টা ট্যুরিজম স্পটকে ডেভেলপ করা হবে গোটা দেশে। এখন একটা ট্যুরিজম স্পটকে ডেভেলপ করলে তার সঙ্গে অনেকগুলো কর্মসংস্থান জড়িয়ে থাকে, নিশ্চয়ই হবে। তাহলে সেগুলো এখন চেষ্টা হচ্ছে। এখন এমএসএমইর সঙ্গেও কিন্তু একটা এমএসএমইর সঙ্গে অনেকেই জড়িয়ে থাকে, তাহলে কর্মসংস্থান সেখানেও হচ্ছে, হবে তাদেরও বাড়বে। না না, আপনি এটা হতো, মার্কেটটা যদি আজকে বিকাশের জায়গায় থাকতে হতো, আজকে তো সেটা ডাউন। যেখানে আজকে সমস্ত ব্যবসায় মুখ থুবড়ে পড়ছে, সে নতুন করে কি করে সে বিকশিত হবে? ওকে, তাহলে আমরা একটু একটা অন্য জায়গায়, আমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে। তাহলে এই যে আমরা বিভিন্ন সেক্টরে এবার যে বলা হয়েছে বা যে যা যা বলা হয়েছে বাজেটে, আপনারা বলছেন যে এই বাজেট তো এইভাবে করলে এখন যেহেতু মার্কেট ডাউন রয়েছে, মার্কেটের ডিমান্ড নেই, তাহলে এগুলো করে তাহলে মার্কেটটাকে চাঙ্গা করা যাবে না। বাজারকে চাঙ্গা করতে গেলে তাহলে কি করা প্রয়োজন ছিল এবং কি করা এই মুহূর্তে প্রয়োজন বলে আপনাদের সাজেশন কি? কারণ সেটা এমএসএমই হোক, এগ্রিকালচার হোক, কিংবা আয়করে ছাড় দিয়ে হোক, কোনোভাবেই মানে বাজেট, এই বাজেট আলটিমেটলি আপনারা বলছেন যে মার্কেট চাঙ্গা করবে না। তাহলে কি করা উচিত ছিল এবং বা কি করা যেতে পারে, এখনো কি করা যেতে পারে? আমি ধরুন সারা দেশের আগে আমি আমার উত্তর পূর্বাঞ্চলের কথাই বলি। একদম উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য যে ডোনার মন্ত্রক আছে, তার বরাদ্দ 13,000 কোটি টাকা এবছর কমিয়ে দেওয়া হয়েছে। দেশের শিডিউল কাস্টদের উন্নতির জন্য 29,000 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শিডিউল ট্রাইবদের জন্য 17,000 কোটি টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইগুলি থাকা সত্ত্বেও যে অবস্থায় ছিল, তাই অবস্থা আরো খারাপের দিকে যাবে। ফলে এখন যেটা দরকার সেটা এই শিক্ষা, স্বাস্থ্য, এই খাতগুলিতে যাতে সাধারণ মানুষ বিনা পয়সায় শিক্ষা পায়, বিনা পয়সায় চিকিৎসার যদি গ্যারান্টি পায়, তাহলে মানুষ এই টাকাটা, যে টাকাটা তার সঞ্চয় হবে, কিছুটা টাকা সে ভোগ্যপণ্যের মধ্যে সে ব্যবহার করতে পারবে। এবং যেটা দরকার, যেই শিল্পগুলি শ্রমনির্ভর শিল্প, আমাদের রাজ্যের ক্ষেত্রে টিআরটিসি কিংবা নেরামেক কিংবা এই টিআরটিসি এবং জুট মিল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন সমস্ত কিছু আমদানি রপ্তানি হয়, ফলে পাট আমদানি করলে পরে জুট মিলটা উন্নয়ন হতে পারত। এইগুলি যদি একটা প্ল্যান করে, হ্যাঁ বিশাল আকারে লাভ হবে না, কিন্তু এর দ্বারা কিন্তু একটা বড় সেক্টরের মধ্যে কিছু মানুষের একটা কর্মসংস্থানের সুযোগ হবে। এই ধরনের যদি সারা দেশ জুড়ে শ্রমনির্ভর শিল্পগুলিকে যদি মেরে না দেওয়া হয় এবং সেগুলি বিকশিত করা হয়, তাহলেই হবে। এখন আপনি যেটা বলছেন যে এই যে 13,000 কোটি টাকা নর্থ ইস্টের জন্য বা 17,000 কোটি টাকা এসটি, 29,000 টাকা এসসি ওয়েলফেয়ার, এই যে টাকাগুলো বরাদ্দগুলো কমিয়ে দেওয়া হয়েছে, এখন যখন বলা হচ্ছে যে মার্কেটে বাজারে চাহিদা নেই, মানুষের ক্রয় ক্ষমতা নেই, তো মার্কেটে চাহিদা নেই মানে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তো আলটিমেটলি সরকারের অর্থ ভান্ডারে কিন্তু টান পড়ছে, যখন গোটা বিশ্বের অর্থনীতি কোভিড এর পর ডাউনফলে আছে। এখন তাহলে এখানের এই টাকাটা কোথা থেকে আসবে, মানে এই রাশিগুলো কোথা থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ, সোজা হিসাব, কর্পোরেট সেক্টরকে 15 লক্ষ কোটি টাকা তাদের ঋণ মাফ করে দেওয়া হয়েছে। কেন? তাদের টাকা তো নেই এরকম না, তাহলে সেই টাকাটা যদি ঋণ মাফ না করতে, সেই টাকাটা যদি আদায় করতো, আজকে দেশের অর্থনীতির মধ্যে তার প্রভাব পড়তো, সাধারণ মানুষের কাছে টাকা আসতেই পারতো। এই প্রসঙ্গে আমার একটু বক্তব্য আছে, সেটা হচ্ছে যে আমাদের সামগ্রিক চিন্তা করতে হবে। সামগ্রিক চিন্তা বলতে আমি যেটা বোঝাতে চাইছি, গোটা অর্থনীতিটাকে এমনভাবে সাজাতে হবে যাতে সমাজের সব অংশের মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়। এবং তার জন্যে আমরা মনে করি যে কোঅপারেটিভ সিস্টেম অর্থনীতি এর জন্য উত্তম ব্যবস্থা হতে পারে। কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে এগ্রিকালচার, তারপর মিডল স্কেল ইন্ডাস্ট্রিগুলি ইজিলি আমরা তৈরি করতে পারি। সেখানে ব্যক্তিগত একজনের সমস্যা হবে না, কোঅপারেটিভ অন্তর্ভুক্ত যারা থাকে সবাই মিলে সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করতে পারবে, মূলধন থেকে শুরু করে কারিগরি জ্ঞান থেকে শুরু করে পরিচালনা ইত্যাদি। এগুলি বাদ দিয়ে
কি ইন্ডাস্ট্রি যেগুলি, এগুলি তো সরকার পরিচালনায় থাকবে, এবং রেস্ট যেটা থাকবে কুটির শিল্প, যেটা উনি বললেন অনুসারী শিল্প, এগুলি ব্যক্তিগত মালিকানায় আমরা পরিচালনা যদি দিয়ে দিই, রাষ্ট্র যদি সেইভাবে ব্যবস্থা করে, তাহলে আলটিমেটলি মূলধনের অভাব হবে না, এবং সমস্ত কিছু ব্যবস্থার অর্থনীতিটার মধ্যে সবাই জড়িয়ে গেল, সবাই কর্মসংস্থানের গ্যারান্টি হলো, এবং সেই ক্ষেত্রে কেউ আর কাউকে এক্সপ্লয়েট করার কোনো সুযোগ থাকবে না, এবং তার জন্য ইকোনমিক জোন তৈরি করতে হবে। আমরা যে মতবাদে বিশ্বাসী, ইকোনমিক জোন, সেলফ সাফিসিয়েন্ট ইকোনমিক জোন করতে হবে। কোনো কাঁচামাল কোনো এলাকার থেকে বাইরে পাঠানো চলবে না, মূলধন পাঠানো চলবে না। এটা একদিন দুই দিনে হবে না, এটা জাস্ট একটা আইডিয়ার কথা আমি বললাম। ধীরে ধীরে আমাদের এদিকে এগুতে হবে, এই হচ্ছে কথা। লাস্ট একটা কথা বলবো, যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের এবং আমাদের দেশেরও সেই অমর্ত্য সেন থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদরা এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার ক্রাইসিসের জন্য অনেক টোটকা দিয়েছেন, কিন্তু কোনো টোটকাই কাজে লাগছে না। তার মূল কারণ হচ্ছে এই যে সিস্টেম, সবকিছুরই একটা বিজ্ঞানসম্মতভাবেই সৃষ্টির বিকাশের পথে পথেই তার এক সময় গিয়ে বিকাশটা শেষ হয়ে যাবে, তারপর তার বার্ধক্য আসবে, তার মৃত্যু হবে। সমাজ ব্যবস্থা এইভাবেই আমরা যুগে যুগে এসেছি। এখন হচ্ছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মৃত্যুর পথযাত্রী, তার ক্ষয়িষ্ণু অবস্থা। এর পরিবর্তন করে নতুন সমাজ ব্যবস্থা না করা পর্যন্ত, নতুন অর্থনৈতিক এই ব্যবস্থাটা পরিবর্তন না করা পর্যন্ত যে কোনো পথেই নেন, কোনো পথেই গিয়ে সাধারণ মানুষের মুক্তি আসবে না। ওকে, একটা শেষ প্রশ্ন, খুব বেশি সময় নেই, 1 মিনিট করে সময় দুজনকে দিতে পারবো। প্রত্যেকবার যখন বাজেট হয়, আমরা সাধারণ মানুষরা বাজেটের জন্য কি দাম বাড়লো কি কমলো সেই দিকে আমাদের নজর থাকে। এবারের যে বাজেট, এবারের বাজেটে দাম বাড়লো বলে কোনো স্ল্যাব কিন্তু তেমন চোখে পড়ার মতো কিছু নেই। তবে দাম কমলোর মধ্যে জীবনদায়ী কিছু ওষুধ রয়েছে, ব্যাটারি রয়েছে, মোবাইলের ব্যাটারি, গাড়ির ব্যাটারি, ইলেকট্রিক গাড়ি রয়েছে, এবং মোবাইল রয়েছে, এলইডি টিভি, এসব ধরনের জিনিসের দাম কমলো। চামড়ার জিনিস, চামড়ার দ্রব্য দাম কমেছে। বিশেষ করে জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ, এরকম 36টা ওষুধের উপর ডিউটি ট্যাক্স ফ্রি করা হয়েছে। তাহলে সেখানেই অবশ্যই ডিউটি ফ্রি করা হলে সেগুলোর দাম কমবে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? অ্যাকচুয়ালি যেটা আপনি বললেন, আপাত বিচারে দেখানো হয়নি, কয়েকটা জিনিসের দাম কমেছে সেটি দেখানো হয়েছে। প্র্যাকটিক্যালি বাজেটটা অধিবেশন শেষ হোক, ইমপ্লিমেন্ট হোক, তাদের সমস্ত সিদ্ধান্তগুলি, যে কথাটা বললাম, গ্যাসের দাম বাড়বে, পেট্রোপণ্যের দাম বাড়বে, বাধ্য দাম বাড়তে, খাদ্যপণ্যের দাম বাড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দাম বাড়বে। সেটা আগামী দিনে আমরা প্রত্যক্ষ করতে পারবো। কাজে আপাত বিচারের সামনে ভোট, যার জন্য বলা হচ্ছে ভোটমুখী বাজেট, দিল্লির ভোট সামনে আসছে, বিহারের ভোট, ইত্যাদি ইত্যাদি, এই দৃষ্টিকোণে তারা বাজেটটাকে এইভাবে ফ্রেম করেছে এবং ফোকাস করেছে। ইমপ্লিমেন্ট যখন হবে সেই জায়গায় থাকবে না, কারণ সরকারের বহু সিদ্ধান্ত আমরা দেখেছি, মুখে যা বলছে, সিদ্ধান্ত যা প্রকাশ করছে, প্র্যাকটিক্যালি তা হচ্ছে না, উল্টোটাই হচ্ছে। বরং এটা অতীত অভিজ্ঞতা থেকে বলছি, কাজে এইখানে থাকবে না। আপনার কি মনে হয়? নিশ্চয়ই জীবনদায়ী ওষুধের দাম কমানোটা তো সাধুবাদযোগ্য, কিন্তু আসলে চুন খেয়ে মুখ জিভ পুড়ে গেলে পরে দই দেখলেও ভয় হয়। কতদিন থাকবে তার তো গ্যারান্টি নেই, আবার সেই দাম বাড়বে। সেই প্রেসারের ওষুধ বলুন, সুগারের ওষুধ বলুন, এগুলি আজকে খুবই দাম কমানো উচিত। সেইগুলির দিকে যাতে সরকার যায়, সেই দাবিটাই থাকবে। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় বাবু, আপনাকেও ধন্যবাদ, গৌরং বাবু আপনাকেও ধন্যবাদ। বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন। তবে দিশা বাজেট দেখাতে পারলো কিনা কিছুটা সময় বলবে। তবে আপনারা যা বললেন, আপনাদের প্রত্যাশা আপনারা ব্যক্ত করলেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে। দর্শক বন্ধুরা, প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট নিয়ে বিভিন্ন মহলে এখন চলছে চুলছেরা বিশ্লেষণ। কেউ আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী মহল সহ বিভিন্ন সংগঠনগুলো। দেশের অর্থনীতির উপর এবারের বাজেটের প্রভাব কতটা পড়বে তা বুঝতে বেশ কিছুটা সময় লাগবে বইকি, এটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আমরা আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কেমন হয়েছে এবারের বাজেট। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলে কি প্রতিক্রিয়া তাও বিস্তারিত তুলে ধরব আপনাদের সামনে। আর আপনারা
দেশ দুনিয়া সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।